कुछ कह मत दियो, चुपचाप बैठ जा। সবার প্রথমে তো ডেরেল মিচেল, কে রাহুল, টেকে বাও কি ইনিংস খেললো, দুজনের জায়গাতে সেরা ইনিংস খেলেছে আজকের ম্যাচের মধ্যে। মানে কি ডেরেল মিচেল বল, বিশেষ করে ডেরেল মিচেল, কে রাহুলেরটাও বলবো, এমনকি হেরেছে ইন্ডিয়া সেটা আলাদা ব্যাপার। নিউজিল্যান্ডের এখানে তারিফ করতে হবে, ডেরেল মিচেলের তারিফ করতে হবে, নিউজিল্যান্ডের স্পিনার বোলারদের তারিফ করতে হবে। এখানে ডেরেল মিচেল কিন্তু এমন একটা প্লেয়ার, ইন্ডিয়ার বিরুদ্ধে আগাগোড়া ভালো খেলে এসছে। এই ম্যাচে তো সেঞ্চুরি আছে, আগের ম্যাচেও 84 ছিল, ঠিক আছে। সেটাই ভাবি যে ড্যারেল মিচেল কি খেয়ে নামে। হ্যাঁ, তুই তারপরে ভাব ইন্ডিয়ার বিরুদ্ধে বিশেষ করে যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সেঞ্চুরি ছিল, ওয়ার্ল্ড কাপে কিন্তু 2টো সেঞ্চুরি ছিল ডেরেল মিচেলের নামে। ডেরেল মিচেলের নামে একটা ফ্যাক্ট আছে, আমি বলছি, 30 বছর বয়সে ডেবিউ করেছিল সবার প্রথমে। 30 বছর বয়সে ডেবিউ করার পরেও বর্তমানে ডেটে দাঁড়িয়ে নাম্বার 2 ওডিআই র্যাঙ্কিংয়ে রয়েছে। শুধু নিউজিল্যান্ডের না, ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যানের মধ্যে একজন। মানে বিরাট কোহলি অবশ্যই প্রথম। হ্যাঁ, বিরাট কোহলি 1 নম্বরে চলে গেছে, রোহিত শর্মা 3 নম্বরে চলে এসেছে, ডেরেল মিচেল কিন্তু 2 নম্বরে রয়ে গেছে, মানে চলে গেছে আর কি। তো ডেরেল মিচেল তো অবশ্যই আছে এখানে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সির তারিফ করতে হবে। আমি ম্যাচ সামারিটা টোটালি বলে দিচ্ছি আর কি। ইন্ডিয়া নিউজিল্যান্ড টসে জিতে বোলিং নিয়েছে সবার প্রথমে। ইন্ডিয়ার টপ 4 ব্যাটসম্যান একদম বাজে পারফরমেন্স করেছে, খুব একটা ভালো করেনি। রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক, যারা ম্যাচ দেখেনি তাদের জন্য বলছি আর কি। তো খুব বাজে পারফরমেন্স করেছে। 4 নম্বরে পড়েছে কে রাহুল, জলবা দেখিয়েছে একদম। মানে কে রাহুল আর হচ্ছে তোর ইয়ের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, কার মধ্যে? জাদেজার মধ্যে একটা পার্টনারশিপ হয়েছিল, তারপর নীতিশ কুমার রেড্ডির সাথে পার্টনারশিপ হয়েছিল, যার জন্য ইন্ডিয়া কে রাহুলের সেঞ্চুরির জন্য অন্তত ইন্ডিয়া পৌঁছাতে পেরেছে 284-তে। তারপর নিউজিল্যান্ড নেমেছে ব্যাটে, নিউজিল্যান্ড ব্যাটে নেমে প্রথমে উইকেট ফেলতে পারেনি, প্রথম দিকে 2টো উইকেট ফেলে দিয়েছে। তারপরে ড্যারেল মিচেল আর হচ্ছে ওদিকে তোর উইলিয়াম, এই দুজনে এসে 162 রানে পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়ে নিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে পুরো সামারি ছিল ম্যাচে, যারা ম্যাচ দেখতে পায়নি তাদের জন্য বলছি। ডিটেলসে তো আসছি, অবশ্যই ডিটেলসে আসবো। নিউজিল্যান্ডের এখানে আমি এখানে সবার আগে তারিফ করতে চাই যে টিমটা ওরা নিয়ে এসছে এখানে, যে ইন্ডিয়ার মধ্যে একদম কাঁচা টিম বলতে গেলে, একদম কাঁচা টিম, কিন্তু ওদের কোনো এক্সপিরিয়েন্স নেই। 90টা ওডিআই খেলা। আগের দিন একজন ডেবিউ করেছে, আজকে একজন ডেবিউ করলো, তাহলে দুখানা ডেবিউটান প্লাস হচ্ছে এত মানে কি বলবো, লিমিটেড এক্সপিরিয়েন্সের সাথে নেমেছে সেই টিম নেমে ইন্ডিয়ার কিন্তু এটা কালকে যদি ওয়ার্ল্ড কাপ খেলানো হয়, ওয়ার্ল্ড কাপের জন্য রেডি ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপই খেলবে। তাদের বিরুদ্ধে এত সুন্দর বোলিং করে, বিশেষ করে বোলারগুলোই নতুন ইংল্যান্ডের, তো নিউজিল্যান্ডের তো এত সুন্দর বোলিং করে যে নিউজিল্যান্ড এই ম্যাচটা জিততে পেরেছে, সিরিজকে 1-1 করতে পেরেছে এখনো অবধি, ঠিক আছে। আর একটা ম্যাচ বাকি আছে যদিও বা, করতে পেরেছে, এটাই সব থেকে বড় নিউজিল্যান্ডের তারিফ করার ব্যাপার। তার আগে আশ্বিন কি বলেছে, যদি একটা ম্যাচও জেতে নিউজিল্যান্ড, ওদেরকে কাপ দেওয়া উচিত। হ্যাঁ, একটা ম্যাচ জেতা মানে সিরিজ জেতা, এটাই বলেছে। তার মানে ভাব উচিত, তাই আমার মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। আমার তো তোর প্রেডিকশন গেল প্রথম ম্যাচে, প্রথম ভিডিওতে প্রিভিউতে যে প্রেডিকশন করেছিলাম, হোয়াইট ওয়াশ ভেবেছিলাম কিন্তু করেনি। কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমি কিন্তু 2-1 তুই করেছিলি 2 হয়নি এখনো বাবু, হয়নি এখনো। আমি আগে থেকেই বলেছি নিউজিল্যান্ড কিন্তু এখনো অবধি ইন্ডিয়াতে এসে ওডিআই সিরিজ জেতেনি, সেখানে কিন্তু এটা 2-1 না হয়ে উল্টো দিকে 2-1 হয়ে যেতে পারে কিন্তু। হ্যাঁ, 18 তারিখ বোঝা যাবে, 18 তারিখে বোঝা যাবে। তো লাস্ট ম্যাচ যাই হোক, হ্যাঁ, তো ওটা তো আছে যে টপিকে ছিলাম আমরা। তো হোয়াইট ওয়াশ ভেবেছিলাম, হোয়াইট ওয়াশ হবে না এখানে। প্রথমে যদি আমরা ম্যাচের মধ্যে আসি, এখানে ম্যাচের মধ্যে যা পিচ দেখেছিলাম প্রথমে, একদম ফেটে চৌচির হওয়া পিচ দেখে মনে হচ্ছিল মিনিমাম 350 রান এখানে কনফার্ম। আর রাজকোটের একটা ব্যাপার আছে, রাজকোটে লাস্ট কিন্তু 4টে ম্যাচ যারা ব্যাটিং ফার্স্ট ছিল তারাই জিতেছে, ঠিক আছে। আর রাজকোটে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান কিন্তু এখন অব্দি সেঞ্চুরি মারেনি, কে রাহুল মেরেছে প্রথম কে রাহুল। হ্যাঁ, কে রাহুল। তো যাই হোক, এখানে পিচ দেখে এরকম মনে হয়েছিল। তো লাস্টে অতটা ডিউ আসে না বলে প্রথমে ব্যাটিং পেয়ে ইন্ডিয়া খুশি হয়েছিল বলতে গেলে। তো তারপরে আসা হচ্ছে কাইল জেমিসন বলে আসে। কাইল জেমিসন বলে এসে সবার প্রথম 2টো ওভার তো মেডেন, কোনো কথা নেই, প্রথম 2টো ওভার মেডেন, খুব সুন্দর বল করছিল প্রথম দিকে। রোহিত শর্মা আর শুভমন গিল দুজনে প্রথম 5 ওভারে কত রান করেছিল বলতো? কত ছিল? যাই হোক, একদম কম রানই ছিল, একদম প্রথম। হ্যাঁ, তারপরে হচ্ছে পরের 5 ওভারে গিয়ে প্রথম 5 ওভারে 10 না 12 রান এরকম ছিল। যাই হোক, আমি দিয়ে দেবো। তো তারপরের 5 ওভারে গিয়ে শুরু করে তোর তোর এক্সেলারেট করা শুরু করে। তারপরে গিয়ে রোহিত শর্মা আবার সেই ওইখানে, মানে যে আগের দিনের ফল্ট, এই ফল্টও মানে প্রায় মানে সেটেল হয়েই গেছিলো, মানে হাফ সেঞ্চুরি কি সেঞ্চুরির মতো। আগে রোহিত শর্মা যেমন সেঞ্চুরি মারতো আস্তে আস্তে খেলে, পরে গিয়ে এক্সেলারেট করতো, তো ওরকম রোহিত শর্মা আজকেও ফেল করে গেছে ম্যাচের মধ্যে, 23 রানে আউট হয়ে গেছে। मत खराब करे, तोड़ दूंगा ये।
दिमाग खराब कर रखा है। শুভমান গিলকে নিয়ে বলতে চাই, শুভমান গিল কিন্তু আজকে যে ফ্লোটা দেখা যাচ্ছিল এই ফ্লোটাই আগের দিন আমরা দরকার মিসিং ছিল, করছি, হ্যাঁ, miss করছি, মিসিং ছিল হ্যাঁ। আগের দিন। তো এই ফ্লোটা সুন্দর শুভমান গিল খেলছিল, হাফ সেঞ্চুরি মেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগাগোড়াই শুভমান গিল ভালো খেলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 200 ছিল এর আগে বলতে গেলে। তো শুভমান গিলের খুব সুন্দর একটা ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পাই। তো তারপরে আসে 3 নম্বরে বিরাট কোহলি আসলো। आज मेरे को रोकना नहीं रे बाबा, आज मेरे को रोकना नहीं। आज ये आखिरी दिन है, तू समझा ना? आज के बाद ये देसी बंद, कल से इंग्लिश शुरू। তো বিরাট কোহলি, হ্যাঁ বিরাট কোহলি একটা জিনিস দেখেছিস, আজ খেলতে তো পারেনি, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টরি না। রোহিতেরও কোনো ব্যাপার না, বিরাটেরও কোনো ব্যাপার না। 5টা ম্যাচে হাফ সেঞ্চুরি স্ট্রিক তোর ভাঙলো। এই নিয়ে কিন্তু 5বার এরকম হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যে 5বার এরকম হলো যে পরপর 5টা ম্যাচে হাফ সেঞ্চুরি মেরেছে, ঠিক আছে। এইটা গিয়ে স্ট্রিকটা ভাঙলো আর কি বিরাট কোহলি। তো যাই হোক, চলো, হ্যাঁ, কোনো ব্যাপার না। ও আরেকটা জিনিস আমি তো বলতে ভুলে গেছি, মানে আমি তখনই ভেবেছিলাম এই জিনিসটা বলবো, যে প্রথম শট বিরাট কোহলি কভার ড্রাইভে 4 মেরে শুরু করলো, বাইরের বল কভার ড্রাইভ 4, বিউটিফুল এলিগেন্ট শট একদম, ঠিক আছে। এই শটটাই আজ থেকে যখন 2021-22-এ 20 পরে যখন স্ট্রাগল করছিল, কতবার আউট হয়েছে বলতো এই শটটার মধ্যে। এই হচ্ছে ফর্ম, হ্যাঁ, আর হচ্ছে তোর ফর্ম না থাকলে তার পার্থক্য হচ্ছে এইখানে বিরাট ওই যে একটা কথায় কি বলতো, ও কিন্তু মাইন্ডে এই চাপ নেওয়াটা ছেড়ে দিয়েছে, যা হবে প্রথমে ও এখন অন্য রকমই ব্যাটিং করছে, একদম আসছে মারছে প্রথম দিকে মেরে, তারপরে আবার ট্র্যাকে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, তুই প্রথম ম্যাচটা দেখ না, মানে সেঞ্চুরি পুরো বাধাদারা ছিল, ও কিন্তু ফালতু না স্টেপ আগিয়ে কিন্তু যদি এমনি জাস্ট কভার ড্যাপটা মারতো সেঞ্চুরি ছিল। আর রোহিত শর্মাও সেম একদম ডিট্টো আগের ম্যাচে যে আউট হয়েছে সেই এই ম্যাচেও কিন্তু সেই সেম ভাবে আউট হয়েছে। না ওদেরকে নিয়ে ভাবি না, ওরা ঠিক চলে আসবে জায়গা মতো, না ওদেরকে নিয়ে অত চিন্তা ভাবনা নেইও। তো যাই হোক, ওরা দুজন চলে না, শ্রেয়াস আয়ারও চলে নিয়ে আজকে, ঠিক আছে, ওরাও চলে, আগের দিন 49 মেরে গেছে, চলতা হয়, কোনো ব্যাপার না। আর আনফরচুনেট রান আসছিল না করে শট মারতে গিয়ে আউট। যেটা মেন সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডির, কিন্তু নীতিশ কুমার রেড্ডিতে আসছি, তার আগে আমরা কে এল রাহুল আসবো। নীতিশ কুমার রেড্ডি পরে নেমেছে, কে এল রাহুল জাদেজার উপরে নামবো। পুরো দুজনে যখন আসলো পুরো স্লো করে দিয়েছিল একদম, ইনিংস পুরোপুরি স্লো, পুরোপুরি ওই 30 থেকে 30 নাকি 20 থেকে 30 ওভারের মাঝখানে বেশ 31 রান এসছে মাত্র, আমার খেয়াল আসছে না ওটা। তো যাই হোক, ও একদম পুরো স্লো করে দিয়েছিল, দুজনে একটা খুব সুন্দর পার্টনারশিপ করলো সেখানটায়। তবে জাদেজা একটু বেশি স্লো খেলে ফেলেছে। কে এল রাহুল জানে, কে এল রাহুল খেলা বোঝে। আমি কে এল রাহুলের উপরে একটু ডেডিকেটেড পার্ট দিতে চাই, আমি একটা মানে সিরিয়াস বলছি, কে এল রাহুল এমন একটা প্লেয়ার, তুই ওপেনিং করা, 4-এ নামা, 5-এ নামা, 6-এ নামা, ও যেখানে খুশি ক্রাইসিস ম্যান। একদম বলেছিল রোহিত শর্মা, কে এল রাহুল আমাদের ক্রাইসিস ম্যানের একটা দিন এরকম যায়নি যে ইন্ডিয়ান ফ্যান্সদের নিরাশ করেছে কে এল রাহুল, এমন একটা দিনও যায়নি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু হয়েছে, তারপর 2023-এ ওয়ার্ল্ড কাপের পর থেকে, আর এই প্লেয়ারটাকে বসিয়ে রাখতো। আর ওই 23-এর পর কিন্তু এই প্রথম সেঞ্চুরি, হ্যাঁ ঠিক আছে, 23-এর পর সেটা না প্রথম সেঞ্চুরি না, মানে বিশ্বকাপের পর, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের পর কিন্তু এই প্রথম সেঞ্চুরি। হ্যাঁ আর এমনি তো 5 নম্বরে নেমে 3 নাম্বার সেঞ্চুরি আসছে না, 50 তো আছেই, কিন্তু মানে ও একটা কথা বলেছিল, আমাকে টিমে নাও, ঠিক আছে, যে কোনো জায়গায় খেলতে রাজি। আমার মনে হচ্ছে কোথাও ওই যে তোর হচ্ছে রাহুল দ্রাবিড় আর হচ্ছে রাহুল কে এল রাহুল আর ম্যাচ করে যাচ্ছে, মানে ওটা তো ইচ্ছা খেলাও। হ্যাঁ ওটা তো আছেই। কে এল রাহুলের যেমন তুই মানে কেমন একটা ব্যাটসম্যান দেখ, তুই যেখানে খেলাবি 1 নম্বরে মানে ওপেনিং করালে 41-এর অ্যাভারেজ রয়েছে, 4 নম্বরে নামালে এরকম 44-এর অ্যাভারেজ রয়েছে, 5-6 তো মানে 50-এর কাছাকাছি এরকম অ্যাভারেজ রয়েছে। অ্যাজ এ ফিনিশার নামিয়ে দাও, বেশি স্ট্রাইক রেটে খেলে দেবে। তো মাঝখানে সবাই আউট হয়ে গেল, 5 নম্বরে নামিয়ে দাও, ম্যাচ ধরে নিয়ে গিয়ে লাস্ট বল অব্দি গিয়ে একদম বেশি স্ট্রাইক রেটে খেলে জিতিয়ে দিয়ে আসবে, মানে একটা জিতিয়ে দিয়ে আসবে বলতে একটা জায়গা মতো পৌঁছে দেওয়া আর কি, মোদ্দা কথা এটাই। এবার আর আরেকটা জিনিস আমি কে এল রাহুলের মধ্যে যেটা খেয়াল করলাম, কে এল রাহুল লাস্ট ওভারের লাস্ট 1-2 বল বাকি, ও কিন্তু 100 অলরেডি মেরে দিয়েছে, স্ট্রাইকে আসবে বলে সেই সময়ও ডাইভ মেরে ঢুকছে। ডেডিকেশনটা ভাব একদম, তাহলে কে এল রাহুল 2 বল বাকিও ছিল, যে দেখলো যে 2 বলে যদি আমি 10 রান করতে পারি তাহলে 10 রান আগাবে। তাহলে ডেডিকেশনটা ভাবতে কোন লেভেলের, যে এখানে মানে ও শুধু বলেছে আমি শুধু খেলতে চাই, টিমের হয়ে খেলতে চাই, ইন্ডিয়ার জার্সিতে আমি শুধু খেলতে চাই আমার ও কিন্তু আরো যদি ওপেনিং করতো বা আপার অর্ডারে খেলতো, ওর নামে এখনো অবধি আরো 7 থেকে 10 খানা আরো সেঞ্চুরি হতো ওর নামে বেশি করে, কি যা প্লেয়ার হতো না এরকম। অবশ্যই এখনো পর্যন্ত 8টা কটা সেঞ্চুরি আছে, 8টা না 9টা, ঠিক আছে 9টা মনে হয় আজকে নিয়ে, মানে ও আরো মোটামুটি 10টা ধরে রাখতো, আরো 10টা ধরে রাখতে পারতাম। সে কবে থেকে খেলে, আজকে থেকে নাকি? তো এবার নীতিশ কুমার রেড্ডি যেটা বলছিলি সেটা বল। মানে কোথা আমরা পিছিয়ে গেছি জানিস, এই জাদেজা আর নীতিশ কুমার রেড্ডির
মানে নীতিশ কুমার রেড্ডির কাছে কিন্তু আজকে একটা বড় সুযোগ ছিল, 39 ওভারের মাথায় নেমেছে, আরামসে ধরে খেললোছে, অনেকক্ষণ খেলেওছে, 20 রান করেছে। যাই হোক সেখানে ঠিক আছে, এত ফল্ট হচ্ছে না, কিন্তু ও ন্যাচারাল গেমটা খেলা উচিত ছিল এই জায়গাটায়। এরপরে তো হাসিত রানা ছিল, এর আগে বলে দিয়েছে ওয়াশিংটন সুন্দর কিন্তু রুল আউট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর তো রুল আউট হয়ে গেছে, আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ওয়াশিংটন সুন্দর না খেললে ওর জায়গায় নীতিশ কুমার রেড্ডি স্টেট কার্ড চলে আসবে। কিন্তু কোথাও জানি 20-25 রান একটু শর্ট হয়ে গেছে, 20-25 রান আরামসে শর্ট রান হয়েছিল, 320 ফুরি হলে মোটামুটি একটা তাও একটা মানে মেন্টাল প্রেসারে অন্তত নিউজিল্যান্ডকে ফেলানো যেত যে এখান থেকে আমি ম্যাচ বার করতে পারবো। তো নিউজিল্যান্ডের বোলারদের তারিফ না করলে হবেই না, স্পিনারদের স্পেশালি। ঠিক আছে, প্রথমে তো হচ্ছে তোর ক্রিশ্চিয়ান ক্লার্ক 3 উইকেট ডেবিউট্যান্ট ছিল, আগের ম্যাচে ডেবিউট্যান্ট ছিল আর কি, 3 উইকেট, বিরাট কোহলি উইকেট নিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে তো স্পিনার যে দুটো মেন হচ্ছে মাইকেল ব্রেসওয়েল 10 ওভারে 34 রান, 3.4 এর ইকোনমি, মাত্র একটা উইকেট। আর আজকে একজন ডেবিউ করছে, জেডেন লিনক্স নামে একজন, ও কিন্তু বাদে যে স্পিনারটা ডেবিউ করেছে, ডেবিউ ম্যাচে কিন্তু এত সুন্দর বল করেছে, মাত্র 42 রান দিয়েছে একটা উইকেটের সাথে। উইকেটটাও বড় ব্যাপার নয়, 42 রান দিয়েছে, ইকোনমিক্যাল বোলিং করেছে, এটা কিন্তু বড় ব্যাপার যে নার্ভস কন্ট্রোল করে। ওখানে তো তোর 10-12 রান তো 15 রান শর্ট, আর ওইখানেই নিউজিল্যান্ড জিতেছে মেনলি, ওই জায়গাটায় যে ও যে এখানে কন্ট্রোলটা করেছে রানটা, এইখানেই কিন্তু নিউজিল্যান্ড জিতে গেছে মেনলি, ও রানটা ছাড়েনি। তো যাই হোক, এরপরে ইন্ডিয়ার বোলিংয়ে আসে। প্রথম দিকে হর্ষিত রানাতে খুব সুন্দর বল করে দিয়েছে, হর্ষিত রানা ব্যাপক ফর্মে রয়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই, সে বল ব্যাটে হোক, ব্যাটে তো বাদই দিলাম আমি, বলের কথাই বলছি আমি। হর্ষিত রানা ব্যাপক ফর্মে আছে, বল যেভাবে বেরোচ্ছে, কর্নওয়ের উইকেটটা দেখেছিস, ও মানে বল দেখতেই পারেনি, বুঝতেই পারেনি একদম। তাহলে হর্ষিত রানা নিয়ে কোনো কথা বলছি না, হর্ষিত রানা মোটামুটি একটা পার্মানেন্ট স্পট নিয়ে নিয়েছে ইন্ডিয়ার মধ্যে, মোটামুটি 5-6 ওভার অবধি ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক ছিল, ওখানে ইকোনমিক্যাল বল করেছে ওখানে, দুজনেই বলতে হবে। আর প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, দেখ হর্ষিত রানা যেমন ট্রোল হয়, প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু সেরকমই ট্রোল হয়। কিন্তু আমি আজকে একটা জিনিস দেখছিলাম যে প্রসিদ্ধ কৃষ্ণা ট্রোল হয় ঠিক আছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা যদি তুই ওডিআই স্ট্যাটস উঠিয়ে দেখিস, এর থেকে বেশি কি চাই আর। আমি বলছি 23টা ওডিআই খেলেছে, ইকোনমি একটু বেশি, 40টা উইকেট রয়েছে, ঠিক আছে, 26-এর অ্যাভারেজ আর 6-এর ইকোনমি রেট, ইকোনমিটা একটু বেশি। তাও কত বেশি, 6-এর ইকোনমি মানে ডিসেন্ট বলা যেতে পারে। এটা যদি 5-এ আসতো তাহলে গিয়ে ভালো বোলার বলা যেতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ঠিকই আছে, এত ট্রোল করা আমি দেখি না প্রসিদ্ধ কৃষ্ণাকে, এত ট্রোল করা আসলে আমাদের কাছে কি হয়েছে, কাকে বসিয়ে নিচ্ছে, আর্শদীপ সিং, ঠিক আছে, কে আছে আরো কে আছে, বুমরা আছে, শামি আছে, এদের তুলনায় যে মানে এরা তো মানে পিপলস পপুলার এত ইয়ে না, তো পিপলস চয়েস না, এত তো চান্স পায় না, কন্টিনিউ চান্স পায় না। হ্যাঁ, আমরা ওদেরকে টোল্ডের একটা জায়গা নিয়ে যাই সব সময়, হ্যাঁ ওইটাই হচ্ছে মেন ব্যাপার, কন্ট্রিবিউট সবারই আছে। তো যাই হোক, আমি ইন্ডিয়ান বোলিং নিয়ে এই ম্যাচটার মধ্যে কোনো ফল্ট দেখছি না আমি তো বললামই। তবে একটা জিনিস, কুলদীপ যাদব 10 ওভারে 82 রান খেয়ে গেছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। तुमने जरूर कोई गड़बड़ की होगी, तभी तुम्हारी ये हालत बनी है। ये तो अच्छा हुआ कि मैं सही वक्त पर पहुंच गया, नहीं तो वो लोग तुझे मार के दाल ढोकली बनाते भी थे और शाम को खा भी लेते थे। चल बैठ। যেদিনকে চলে তো ভাই ধামাকাদার, যেদিনকে মার খায়। আর ডেরেল মিচেল তো মানে স্পেশালি কুলদীপ যাদবকে নিয়েছে আর কি, ডেরেল মিচেল, তার সঙ্গে তোর হ্যানরি নিকোলসের কথাও বলতে হবে, তারপরে গ্লেন ফিলিপস এসে ভালো ফিনিশও করেছে এখানে। ডেরেল মিচেল পুরোপুরি কাটা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার হয়ে, আমার মনে হচ্ছে ড্যান মিচেল আর ভার্সেস ইন্ডিয়া, হ্যাঁ এরকমই হয়ে গেছে। যাই হোক, ভালো খেলে দিয়েছে এখানে, সেঞ্চুরি মেরে দিয়ে ম্যাচ জিতিয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এটা আমরা অ্যাজ এন ইন্ডিয়ানও আমরা এটাকে তারিফ করছি এবং এটাকে মানছি যে একটা ভালো ইনিংস খেলেছে। ইন্ডিয়ার বোলিংয়ের অত ফল্ট ছিল না এখানে, যা ওদের বোলিং হিসাবে ইন্ডিয়ার বোলিংও একই রকম হয়েছে। তবে স্পিনাররা একটু যদি ভালো বল করতো, রবীন্দ্র জাদেজাকে নিয়ে কনসার্ন রয়েছে একটুখানি, না ব্যাটে না বলে কিছুতেই করতে পারছে না। আমি মনে করি এখানে অক্ষর প্যাটেল আরও ভালো আর কি, ও পাবে, অক্ষর প্যাটেল পরের সিরিজেই চান্স পাবে, ওডিআই সিরিজ হলে আমার মনে হয় না জাদেজাকে এখানে এগিয়ে নিয়ে যাবে, এই সিরিজটা অবধি দেখবে জাদেজাকে। প্রথমে তো বাদ দিয়ে দিয়েছিল, এই সিরিজটায় আনলো আবার ফেরত, যদি দেখা যায় আর কি ভালো সেরকম এক্সপিরিয়েন্সটা মধ্যে কথা আর কি, ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়ার আগে এক্সপিরিয়েন্স প্লেয়ার নিয়ে যেতে চায়। তো যাই হোক, এখানে অক্ষর প্যাটেলকে আনলে মোটামুটি বোঝা যাবে অক্ষর প্যাটেল এগিয়েও আছে এখানে জাদেজার থেকে, বোলিংয়ের দিক থেকে হোক বা ব্যাটিংয়ের দিক থেকে হোক, স্ট্রাইক রেটের দিক থেকে, সব দিক থেকে। তো মোটামুটি এটাই ছিল ম্যাচের সামারি টোটালি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। লাস্ট ম্যাচে তো অবশ্যই আমরা ওয়েট করে আছি, লাস্ট ম্যাচ ফাইনালের মতো হবে। অ্যাকচুয়ালি মজাই হয় যদি এরকম সিরিজে হয়, লাস্ট ম্যাচ কে জিতবে, হ্যাঁ কে বাইল্যাটারাল সিরিজে একমাত্র তোর মানে রোমাঞ্চক হওয়ার একমাত্র উপায় হচ্ছে এইটা, একটা ম্যাচ জিতে যাও আর লাস্টের ম্যাচটা বাকি থাকবে, কে জিতবে ওইখানে খেলা। তো ঠিক আছে আপনারা, আচ্ছা আর একটা জিনিস বলতে চাই, এখানে ওই ভিডিও শেষ হয়ে গেছে, আমাদের রিভিউ ভিডিও শেষ হয়ে গেছে। তো আমাদের ভিডিও কিন্তু একদম রিচ ডাউন হয়ে গেছে, জানি না ইউটিউব থেকে কি করছে না করছে, ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, সব ঠিক আসছে, কিন্তু একদমই কিন্তু ভিডিও ডাউন করে দিয়েছে, মানে একদম মানে গভীরে পাতালে ঢুকিয়ে দিয়েছে ভিডিও, জানি না কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আপনারা যারাই দেখবেন একটু শেয়ার
করুন পৌঁছাচ্ছে না বন্ধুদের আর কি, সঙ্গে, হ্যাঁ। শেয়ার করুন যাতে আমাদের চ্যানেলটা হ্যাঁ, একটু ছড়াতে পারে বা আগের মতো রিচ আবার আসতে পারে, ঠিক আছে? এটুকুই আপনাদের থেকে সাপোর্ট চাইবো। Please, ভিডিও ভালো হ্যাঁ। লাগে থাকলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনারা সব বাই। প্লিজ।